এই হচ্ছে তোপচাঁচি লেকের এন্ট্রি পয়েন্ট। কি অসাধারণ জায়গাটা দেখুন খালি একবার বন্ধুরা। এই সমস্ত জায়গা খুঁজে বেড়াবার জন্যই মানুষ বোধহয় কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চায়। এবং সত্যি চোখের সামনে ভেসে উঠছে উত্তম কুমারের সেই অপার সুন্দর মুখখানা, যার ভুবন জড়ানো হাসিতে ওটা অপমার বাঙালি বুঁদ হয়ে থাকতো। বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায় যে তখনকার সময় টলিউড এবং বলিউডের বিভিন্ন নামকরা সিনেমার শুটিং কিন্তু এই তোপচাঁচি লেককে কেন্দ্র করে হয়েছিল। এই জন্যই একে বোধহয় কোল ক্যাপিটাল বলা হয়। ধানবাদের চারি জায়গায় ছড়িয়ে রয়েছে এই কয়লা খাদান। এই দেখুন বন্ধুরা, কয়লার মধ্যে খেতি প্রকৃতির এইরকম অমোঘ সৃষ্টি সত্যি দেখে সত্যি বিস্মিত হতে হয়। এত অসাধারণ লাগছে জায়গাটা। এবং এই পরন্ত বিকেলে এই ভাটিন্ডা ফলসের এইরকম মোহময়ী যে ফলসের এই আকর্ষণ যেন দ্বিগুণ বেড়ে গেছে। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজ 26শে ডিসেম্বর 2024। ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 6:30। আজকে এক্সপ্লোর অফ টাইম আপনাদেরকে নিয়ে চলে যাবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। আর একটু স্পেসিফিক করে বললে ধানবাদ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং যে ঝাড়খণ্ড সেই সীমানার ঠিক কাছেই অবস্থান করছে। এই ধানবাদ হলো ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর। ধানবাদ কিন্তু খালি কয়লা ক্যাপিটাল নয়, কিন্তু এই ধানবাদে কয়লা খনি ছাড়াও রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলোকে ঘুরে দেখার জন্যই আমাদের এই ধানবাদ ভ্রমণ। তো আমরা এক রাত্রি দুদিনের এই ধানবাদ ভ্রমণে ঘুরে দেখানোর চেষ্টা করব এই গোটা ধানবাদ শহরটা। তো চলুন বন্ধুরা, আপাতত বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে সকাল 8:15 পূর্বা এক্সপ্রেস করে আমরা চলে যাব ধানবাদ। গতকাল রাত্রি থেকে একটা উবার এক্সেল বুক করা আছে। ভাইও চলে এসছে আসাম থেকে, তো এই উবারে উঠে পড়েছি। যারা রেল মিউজিয়ামের ভিডিও দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি রেল মিউজিয়ামের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 9 নাম্বার থেকে আমাদের ট্রেন দিয়েছে। ভাই, দরথি, ছোট্ট সদস্য অরহর, এদিকে মা। একটু হাত নেড়ে হাই করে দাও, মর্নিং করে দাও। আমাদের কম্পার্টমেন্ট আছে S4। সামনে মেয়ে চলেছে মায়ের হাত ধরে। পূর্বা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলল দিল্লির উদ্দেশ্যে, কিন্তু আমাদের ডেস্টিনেশন ধানবাদ জংশন। আর মাস দুয়েকের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে এই নতুন কেবল ট্রেন ব্রিজটা। এই ব্রিজটা তৈরি করছে SP সিংলা এবং অস্তাচলে চলে যাবে এরই পাশে সেই ব্রিটিশ আমলের তৈরি হওয়া চাঁদমারি ব্রিজটা। ডানকুনি স্টেশন বেরোবার পরেই পূর্বা এক্সপ্রেস শুরু করল তার সর্বোচ্চ গতিবেগ, ঘন্টায় প্রায় 130 কিলোমিটার, এবং প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন। এই পূর্বা এক্সপ্রেসের প্রথম স্টপেজ বর্ধমান জংশন। এখন সময় হচ্ছে সকাল 9:30। বর্ধমান স্টেশনের এই আইকনিক কেবল ট্রেন ব্রিজকে পেছনে ফেলে পূর্বা এক্সপ্রেস এগিয়ে চলল তার নেক্সট ডেস্টিনেশন দুর্গাপুর জংশনের দিকে। আস্তে আস্তে যে আমরা শিল্পনগরীর দিকে প্রবেশ করছি সেটা কিন্তু এইখানের চিত্র দেখেই পরিষ্কার। দূরে চোখে পড়ল অন্ডাল শিল্পনগরীর গেট।
পূর্বা এক্সপ্রেসের দ্বিতীয় স্টেশন দুর্গাপুর। এই দেখুন বন্ধুরা, আমাদের ধানবাদ যাওয়ার পথে চোখে পড়লো এইরকম মালগাড়ি, আর মালগাড়িতে রয়েছে কালো হিরে। প্রচলিত শক্তির উৎস হচ্ছে এই কয়লা। যত কলকারখানা থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্র সমস্ত জায়গাতেই কয়লা ছাড়া কিন্তু অসম্ভব। পূর্বা এক্সপ্রেসের তৃতীয় স্টপেজ, এই মুহূর্তে ট্রেন আসানসোলে এসে উপস্থিত হয়েছে। তো এই মুহূর্তে সময় হয়ে গেছে ঠিক দুপুর 12টা। আমরা চলে এসেছি ধানবাদ জংশনে। এই মুহূর্তে ধানবাদ স্টেশনে এসে যে রিটায়ারিং রুমের যে প্রসিডিওর আছে সেই কাউন্টারে এসে আপাতত দাঁড়িয়ে আছি। আপনাদের যে টিকিট আছে সেই টিকিটের যে পিএনআর নাম্বার দিয়ে কিন্তু অতি সহজেই আপনারা এই রেলের যে রিটায়ারিং রুম আছে বা ডরমেটারি, এটা কিন্তু আপনারা অনায়াসেই বুক করতে পারেন। তো এই যে ঠিক স্টেশন এবং স্টেশনের ঠিক পাশেই এখানে রিটায়ারিং রুম। এই ধানবাদ স্টেশনের ফার্স্ট ফ্লোরেই রয়েছে এই রিটায়ারিং রুম। চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এইরকম রুম প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে নন এসি রুম। এইটার ভাড়া হচ্ছে 300 টাকা। এটা বিছানা, চাদর দেওয়া হয়েছে এখানে, টেবিল। এটা আমাদের নন এসি রুম। আজ 26শে ডিসেম্বর হঠাৎ করে শীতটা পুরোপুরি উধাও হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখুন আমাদের পাখা চালিয়ে থাকতে হচ্ছে। এই বেড, চাদরটা একটু ছোট, যদিও 300 টাকা এর থেকে বেশি আশা করাটা ঠিকও নয়, আমার তো তাই মনে হয়। সারা রুমের মধ্যে কোথাও কোনো আয়না নেই। এই একটা আলমারি দেয়া হয়েছে, এতে এরকম ব্ল্যাঙ্কেট আছে। একটা হচ্ছে এইখানে একটাই চার্জিং পয়েন্ট করা আছে, যার ধরুন একটাই ফোন বা একটাই ক্যামেরা অ্যাট এ টাইম চার্জ করা যায়। এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান টয়লেট, শাওয়ার, একটা বালতি আর একটা মগ প্রোভাইড করা হয়েছে। হচ্ছে একটা বেসিন, একটা মিরার জামা কাপড় রাখার জন্য। এটা হচ্ছে এসি রিটায়ারিং রুমটা। তো এইখানে একটা চার্জিং সকেট আছে। এই ডাবল বেডরুম, যথেষ্ট বড়, গোদরেজের এসি, এখানটার একটা মিরার, এখানটাতে একটা টেবিল দেওয়া আছে, যথেষ্ট বড় এবং স্পেসিয়াস। এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই শীতকালে গিজার। কোনো রকম কোনো হোটেলে না থেকে 500 টাকায় যদি এই ফেসিলিটি পাওয়া যায় তো আমার মনে হয় না হোটেলে থাকবার কোনো প্রয়োজন আছে বলে। এখানে বেসিন, এইটা ডরমেটারি আছে, 6 জনের আলাদা আলাদা এরকম লকার করা আছে। যদিও লকারগুলো দেখলাম ভাঙা। আমি একটা লকার করে দেখিয়ে দিচ্ছি। এই বাথরুম, শাওয়ার আছে, প্রত্যেকটা বিছানার পাশে একটা করে টেবিলও দেওয়া আছে, একটা মিরার, এইখানেও বেসিন, বাথরুম। এই যে D2 যে রুমটা আছে এটাও 6 জন থাকতে পারবে। যদি আপনারা এই ধানবাদ স্টেশনের এই রিটায়ারিং রুমে থাকেন তাহলে অতি অবশ্যই এক্সট্রা তালা চাবি ক্যারি করবেন। ফিল্টার করা জল 24 আওয়ার্স। ব্যবস্থা তো খুব ভালোই। তো যদি আপনাদের জন্যই এই আইআরসিটিসি ওয়েট করে আছে যে আপনারা কখন আসবেন এবং এখানে একটা পিকনিকের মুডে এই শীতকালে এসে একটা জমজমাটি ধানবাদ ভ্রমণ অনায়াসেই কিন্তু সম্ভব। যতটা সম্ভব পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম। সময় হয়ে গেছে এখন দুপুর ঠিক 1টা। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। কম খরচে ঘুরতে চাইলে অটোতে করেও কিন্তু আপনারা যেতে পারেন। পেছনেও কিন্তু যথেষ্ট জায়গা আছে, এই অটোতে কিন্তু অনায়াসেই আপনারা
5 জন কিন্তু বসতে পারেন। কলকাতার মতন কিন্তু অটো মোটেও না, সেই বড় বড় অটো। কত কি নিয়েছে, ভাড়া লাগছে না লাগছে সমস্ত কিছু বলতে হবে এবং দাদার সঙ্গে পার্সোনালি কথা বলিয়ে দেবো। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আপাতত এই অটোতে বসে পড়েছি, যাচ্ছি ফার্স্টে তোপচাচি লেক। এখান থেকে তোপচাচি লেকের দূরত্ব এই ধানবাদ স্টেশন থেকে প্রায় 35 কিলোমিটারের কাছাকাছি, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তো ফার্স্টে আমরা যাচ্ছি তোপচাচি লেক এবং তারপর আমরা পিকনিক ভাটিন্ডা জলপ্রপাত দেখে তারপর আবার আমরা এই ধানবাদ স্টেশন ব্যাক করব। শহর ছেড়ে আপাতত আমরা এগিয়ে চলেছি তোপচাচি লেকের উদ্দেশ্যে। রাস্তাঘাট তো দেখছি মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। ধানবাদ ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। ম্যাক্সিমাম যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু কোলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এই হচ্ছে ধানবাদ এয়ারপোর্ট। এয়ারপোর্টের যে পাঁচিল আছে সেই পাঁচিল হচ্ছে এইটা। এই ওই দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইটা চলে যাচ্ছে কলকাতা থেকে। দেখতেই পাচ্ছেন যে দুর্গাপুর 99 কিলোমিটার, কলকাতা 279 কিলোমিটার। এবং আমরা আপাতত ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম এবং আপনারা সকলেই জানেন যে এইখান দিয়েই সোনালী চতুর্ভুজের যে রাস্তা সেই রাস্তা এড়িয়ে যাচ্ছে। তোপচাচি লেকের এন্ট্রি পয়েন্ট। কি অসাধারণ জায়গাটা দেখুন খালি একবার বন্ধুরা। এই সমস্ত জায়গা খুঁজে বেড়াবার জন্যই মানুষ বোধহয় কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চায় প্রকৃতির নির্জনতায়, প্রকৃতির শোভা দেখতে। ভ্রমণ বেঁচে থাকুক, ভ্রমণ দীর্ঘজীবী হোক। এই উত্তম কুমারের যে বাড়ি এই ধানবাদের তোপচাচি লেকের কাছে আমরা চলে এসেছি। শোনা যায় পরেশনাথ পাহাড়ের পিছনে অবস্থিত এই তোপচাচি লেকের মনোরম দৃশ্য দেখার পর মহানায়ক উত্তম কুমার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার 2 চলচ্চিত্র অংশীদার বা বন্ধু তাদের সহায়তায় প্রায় 15 একর জমি কিন্তু সেই সময় কিনেছিলেন এবং 1968 সালে এখানে একটা ফিল্ম সিটিও স্থাপন করা হয়। অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, ভাঙাচোরা চেয়ার টেবিল, কিছুই আর অবশিষ্ট নেই, খালি স্মৃতিটুকুই পড়ে আছে। এবং সত্যি চোখের সামনে ভেসে উঠছে উত্তম কুমারের সেই অপার সুন্দর মুখখানা, যার ভুবন জড়ানো হাসিতে ওটা অপমার বাঙালি বুঁদ হয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা সিনেমা হলে এবং টিভির পর্দায়। মহানায়ক উত্তম কুমার এই তোপচাচি লেককে খুবই ভাগ্যবান বলে মনে করতেন, কারণ ওনার এই তোপচাচি লেকের শুটিং করার পর যে সিনেমা মুক্তি পায় সেটার নাম ছিল অগ্নি পরীক্ষা এবং সেই অগ্নি পরীক্ষা দারুণভাবে বক্স অফিসে সাফল্য পেয়ে যায় এবং তার দরুন তিনি এই তোপচাচি লেককে খুবই ভাগ্যবান বলে মনে করতেন। যার সিনেমা দেখে 70-80 দশকের আপামর বাঙালি বুঁদ হয়ে থাকতো সেই উত্তম কুমারের বাড়িতে এসে সত্যি নস্টালজিয়া তো হয়েই পড়লাম। মানে কি যে অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারবো না। হয়তো ওনাকে কোনোদিন সামনে থেকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি আমাদের জেনারেশনের, কিন্তু ওনার সিনেমা দেখেনি এরকম হয়তো বাঙালি খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল। সেই দিক থেকে দেখতে গেলে এই জায়গাটার মাহাত্ম্য বা গুরুত্ব অনেকটাই বেশি। এই তোপচাচি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে তোপচাচি স্যাংচুয়ারি, যেটা 1978 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই তোপচাচি অভয়ারণ্যের মধ্যে হরিণ, বন্য শূকর এবং পাখিসহ অন্যান্য নানান প্রাণী কিন্তু এইখানে বসবাস করছে। কি দুর্দান্ত জাস্ট লাগছে দেখুন বন্ধুরা। এই হচ্ছে তোপচাচি লেক, দেখছিস এখানে বজরংবলী হনুমানজির মন্দির আছে, এই পাহাড়ের ওপরেই আছে পরেশনাথের মন্দির। ওয়েদার খারাপের জন্য এখান থেকে দেখাতে পারছি না। এই তোপচাচি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঁধ, আর এই বাঁধ নির্মাণের আগে এই তোপচাচি লেকের জল কিন্তু ছিল ঝরিয়ার যে জল, সেই জলের কিন্তু প্রাথমিক উৎস। ব্রিটিশরা 1924 সালে জলাধার তৈরির জন্য পরেশনাথ পাহাড়ের ঢালগুলোকে খনন করতে শুরু করে এবং তারপরে এই তোপচাচি লেক কৃত্রিমভাবে তারা গড়ে তোলে।
এই তোপচাঁচি লেকের মাধ্যমে যে নিকটবর্তী কয়লা খনিগুলো ছিল সেখানে জল সরবরাহ করার জন্যই এইখানে এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল। খুব ভালো করে যদি লক্ষ্য করেন বন্ধুরা, তাহলে দেখতে পাবেন এই তোপচাঁচি লেক অনেকটা ত্রিভুজ আকার। বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায় যে তখনকার সময় টলিউড এবং বলিউডের বিভিন্ন নামকরা সিনেমার শুটিং কিন্তু এই তোপচাঁচি লেককে কেন্দ্র করে হয়েছিল। এই তোপচাঁচি অভয়ারণ্য বা স্যাংচুয়ারি প্রায় 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এইবার আমরা বেরিয়ে যাব ভাটিন্ডা লেকের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ভাটিন্ডা লেক। দেখতে থাকুন এক্সপ্লোর অফ টাইম। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2। আমরা এটাকে কেটে সোজা চলে যাচ্ছি। আশা করি জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে যেই রকমভাবে কালো যে স্তর, ধুলোর যে স্তর, সেই স্তরটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কিন্তু সেই খাদান এরিয়ায় আস্তে আস্তে প্রবেশ করে ফেলেছি। যতদূর চোখ যাবে সেখানেই কিন্তু দেখতে পাবেন খালি কয়লার গুঁড়ো আর গুঁড়ো। রাস্তার ধারে কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ল এইরকম কয়লার পাহাড়। সত্যি প্রথম দেখায় কিছুটা অবাকই হয়ে গেছিলাম। সারা ধানবাদ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় 100টারও বেশি খাদান। চারিদিকে খালি ধুলো আর ধুলো, আর সেই ধুলোর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এর পাশেই হচ্ছে খাদান, কয়লা খাদান, এবং এখানে গাড়ি লোড হচ্ছে। দিস ইজ দ্য আলটিমেট রিয়েল ব্ল্যাক ডায়মন্ড। এই জন্যই একে বোধহয় কোল ক্যাপিটাল বলা হয়। কি বিশাল ব্যাপ্তি দেখুন এই খাদানটার। ধানবাদের চারি জায়গায় ছড়িয়ে রয়েছে এই কয়লা খাদান। এই দেখুন বন্ধুরা, ডান দিকে হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল যে কয়লা মাইন যেটা, সেইটা এইখানে। এই হচ্ছে দেখুন বন্ধুরা কয়লা ট্রান্সপোর্টেশনের যে লরি, সেই ডাম্পার। এই দেখুন বন্ধুরা কয়লার মধ্যে খেতি হয়েছে রীতিমতো। এখানে শাক থেকে শুরু করে সমস্ত কিছুই চাষ করা হচ্ছে। এই জিনিসটাও চোখে পড়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবুজের ক্ষেত, আর ওই হচ্ছে দূরে কয়লার খাদান বা মাইন। জামতারা নামটা নিশ্চয়ই খুব শোনা শোনা লাগছে বন্ধুরা। পড়ন্ত বিকেলে রোদ মাখতে মাখতে চললাম আপাতত ভাটিন্ডা জলপ্রপাতের দিকে। আর এই 10-15 মধ্যেই আমরা পৌঁছে যাবো ভাটিন্ডা জলপ্রপাত। ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিকেল 4টে। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। প্রাইভেট গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন অনায়াসে। আমরা তোপচাঁচি লেক থেকে চলে এসেছি এই ভাটিন্ডা ফলসে। সৌজন্যা কেমন লাগছে? অসাধারণ লাগছে, খালি দেখুন বন্ধুরা একবার। প্রকৃতির এইরকম অমোঘ সৃষ্টি সত্যি দেখে সত্যি বিস্মিত হতে হয়। এত অসাধারণ লাগছে জায়গাটা, এবং এই পড়ন্ত বিকেলে এই ভাটিন্ডা ফলসের এইরকম মোহময়ী যে ফলসের এই আকর্ষণ যেন দ্বিগুণ বেড়ে গেছে। আর ঠিক 5 দিন পরেই হ্যাপি নিউ ইয়ার। এই ভাটিন্ডা জলপ্রপাতের কাছে দুটি নদীর সঙ্গম রয়েছে,
একটা কাটারি নদী, যেটা পরেশনাথ থেকে উৎপত্তি হয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মুন্ডিতে পৌঁছেছে। আর এর ঠিক পূর্ব দিক থেকে এসছে দামোদর নদী। জলপ্রপাতের কাছে এই ঠিক দুটি নদী মিলিত হয়েছে। এই জায়গাগুলো কিন্তু ধানবাদের খুবই পপুলার জায়গা এবং এখানকার লোকাল লোকজন থেকে শুরু করে প্রচুর বাঙালি পর্যটকও এখানে চোখে পড়ল। ভাটিন্ডা ফলসকে বিদায় জানিয়ে রওনা দিলাম ধানবাদ স্টেশনের দিকে। আমাদের রিটার্নিং রুমের ঠিক উল্টো দিকেই যে করিডরটা চলে যাচ্ছে, এইখানের বাঁ দিকেই রয়েছে ভোজনালয় বা আইআরসিটিসির রেস্টুরেন্ট। সন্ধ্যাবেলার টিফিন হিসেবে চাউমিনটাকেই বেছে নিয়েছিলাম, কারণ চটজলদি চাউমিনের ঝুড়ি মেলা ভার। এখানে বসে খাবারও সুবন্দোবস্ত আছে এবং এখানে থালিগুলোর দাম বেশ রিজনেবল বলে মনে হলো। চাইলে আপনারা এখান থেকে আপনাদের ডিনারটাও সেরে নিতে পারেন। ভাই এবং দরথি এইখান থেকেই ওদের রাত্রিবেলার ডিনারটা অর্ডার করে দিয়েছে। ভাই নিয়েছিল এগ থালি আর দরথি নিয়েছিল চিকেন থালি। আমি একটু স্বাদ বদলের জন্য চলে গেলাম ধানবাদ স্টেশনের কাছে শেরি পাঞ্জাব হোটেলে। অন্যান্য পাঞ্জাবি হোটেলের মতন এই পাঞ্জাবি হোটেলেও বাটার চিকেন কিন্তু খুবই ফেমাস দেখলাম, তাই এখান থেকে অর্ডার করে দিলাম চিকেন বাটার মশালা। এই শেরি পাঞ্জাব হোটেলের পাশেই লক্ষ্য করলাম আরও বেশ কিছু হিন্দু এবং মুসলিম রেস্টুরেন্ট। তো এই চিকেন বাটার মশলা আর রুটিগুলোর সাইজটা খুবই ছোট, এটা এখানে 10 টাকা করে নিয়েছে। আর চিকেন বাটার মশলা 200 টাকা করে। তো এই শেষ পাতে রসমালাই কিনেছি, রসমালাই 40 টাকা করে। এখানে কিন্তু যদি আসেন আপনারা অবশ্যই কিন্তু এই রসমালাইটা ট্রাই করবেন। তো এই ভাটিন্ডা ফলসের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধানবাদের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, ধন্যবাদ।